নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সদর দপ্তর কলকাতা থেকে BHIC 133 History of India from 1206 to 1707 এই বিষয়ের আলোচনায় পাঠ একক বা ইউনিট 14 টেকনোলজি, প্রোডাকশন অ্যান্ড সোশ্যাল চেঞ্জেস প্রযুক্তি, কারুশিল্প উৎপাদন এবং সামাজিক পরিবর্তন এবং ইউনিট নাম্বার 15 টাউনস, সিটিস অ্যান্ড গ্রোথ অফ আরবান সেন্টার্স শহর, নগর এবং নগরায়নের বিকাশ এই আলোচনায় আজকের সমস্ত পাঠক সমাজকে আমি অঞ্জন কুমার বসু স্বাগত জানাই। আমি আজকের আলোচনার মধ্যে দিয়ে এই দুই পাঠ এককের উদ্দেশ্যগত দিক, পাঠ একক প্রসঙ্গ এবং কৃষি, বস্ত্র উৎপাদন, পেইন্টিং, সামরিক ক্ষেত্র, জাহাজ নির্মাণ ইত্যাদি ক্ষেত্রে মধ্যযুগ পর্বে যে প্রযুক্তিগত কৌশল এর ব্যবহার আমরা লক্ষ্য করি সেই বিষয়ের উপর আলোকপাত করব এবং তার পাশাপাশি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে সমগ্র মধ্যযুগ এর ভারতবর্ষে প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে সামাজিক ক্ষেত্রে কি জাতীয় পরিবর্তন সংঘটিত হয়। এর পাশাপাশি আমরা সুলতানি যুগের শহর বা নগরায়ন ও নগরের জীবনযাত্রা দিকটি দেখার চেষ্টা করব এবং মধ্যযুগ পর্বে মুঘল পর্বে শহর এবং নগরের বিকাশ ও তার জীবনযাত্রা এগুলি আজকের আলোচনা চক্রের মধ্যে দিয়ে আমরা একটা ধারণায় উপনীত হওয়ার চেষ্টা করব। আমি প্রথমেই বলতে চাই, ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় ইউনিট 14 এবং ইউনিট 15 এই দুই পাঠ এককের মধ্য দিয়ে মূলত মধ্যযুগ পর্বে যাকে আমরা মূলত সুলতানি যুগ পর্ব এবং মুঘল যুগ পর্ব এই দুই পর্বে কি জাতীয় অর্থনৈতিক কাজকর্ম চলেছিল প্রযুক্তিকে ভর করে বা নির্ভর করে, সেই দিকটি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠক সমাজকে এই দুই পাঠ এককের মধ্য দিয়ে উপহার দিতে চাই। পাশাপাশি প্রযুক্তি
অগ্রগতি, উৎপাদন ব্যবস্থার পরিবর্তন এবং সামাজিক পরিবর্তন যা মূলত শহর, নগর বা নগরায়নের বিকাশকেও কিভাবে প্রভাবিত করে সেই বিষয় সম্পর্কে আমরা এই পাঠ একক এর মধ্যে দিয়ে একটা স্বচ্ছ ধারণায় উপনীত হব। আমরা আলোচনার সুবিধার্থে সুলতানি যুগ এবং মুঘল যুগে প্রযুক্তি ব্যবহার এর মধ্য দিয়ে কৃষি, বস্ত্র উৎপাদন, সামরিক ক্ষেত্র, জাহাজ নির্মাণ ইত্যাদি ক্ষেত্রে যে কৌশলগত পরিবর্তন আসলো বা আসে তা উপলব্ধি করার চেষ্টা করব। পাশাপাশি শহুরে জীবনযাত্রা সার্বিকভাবে সামাজিক ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করেছিল সেই বিষয়টিও উপলব্ধি করব এবং এই দুই পাঠ এককের মধ্য দিয়ে পাঠক সমাজ মধ্যযুগের অর্থনৈতিক চিন্তাধারায় যে পরিবর্তন এবং তার ফলে সামাজিক স্তরে তার যে প্রতিফলন অর্জন করব। আমরা দেখার চেষ্টা করব প্রযুক্তিগত উন্নয়ন মধ্যযুগ পর্বে কেমন ছিল। এই আলোচনায় আমি শুরুতেই বলতে চাই সুলতানি যুগের প্রযুক্তিগত উন্নয়ন সম্পর্কে সমকালীন ঐতিহাসিক তথ্য কার্যত খুব সীমিত। তবে মুঘল যুগ পর্ব প্রসঙ্গে বিশেষ করে এই সময় পর্বে যে প্রযুক্তিগত কৌশলের পরিবর্তন এসেছে পর্ব থেকে সে সম্পর্কে সমকালীন ইতিহাস চিন্তক লেখকরা অনেক বেশি তথ্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পাঠক সমাজের জন্য রেখে গেছেন। তবে মধ্যযুগ পর্বে কৃষি ক্ষেত্রে যে প্রযুক্তির ব্যবহার করা হয়েছিল তাতে করে কৃষি পণ্যকে ব্যবহার করে নানান ধরনের শিল্পদ্রব্য তৈরি প্রচলন হয়েছিল। ইতিহাসবিদ কে এম আশরাফ লিখেছেন যে সুলতানি যুগের প্রযুক্তিগত কৌশল অবশ্যই নিম্নমানের ছিল, শিল্পদ্রব্যের মান যে খুব বেশি উন্নত ছিল না তা তিনি তুলে ধরেছেন। তবে বহু কারিগর
বংশ পরম্পরায় শিল্প উৎপাদন এর ধারাবাহিকতা বজায় রেখেছে এবং সুলতানি যুগে হস্তশিল্পের যথেষ্ট বিকাশ আমরা লোকলের ব্যবহারের ফলে শিল্প সামগ্রী মান উন্নত হয়েছিল। ঐতিহাসিক ইরফান হাবিবের লেখা থেকেও আমরা জানতে পারি যে সুলতানি যুগপর্বে হস্তশিল্পের বিকাশের একটা অন্যতম কারণই ছিল প্রযুক্তিগত পরিবর্তন এবং এই সময় শুধুমাত্র কৃষি কেন্দ্রিক শিল্পক্ষেত্রেই যে প্রযুক্তির ব্যবহার করা হয়েছিল তা নয়। বস্ত্র উৎপাদন, সামরিক ক্ষেত্রে, জাহাজ নির্মাণ, পেইন্টিং, প্রেস ইত্যাদি ক্ষেত্রেও প্রযুক্তিগত কৌশলকে ব্যবহার করা হয়েছিল। একাধারে যেমন শহর কেন্দ্রিক শিল্প সামগ্রীতে উৎপাদনের মাত্রাকে বৃদ্ধির জন্য প্রযুক্তিকে ব্যবহার করা হয়েছিল, তেমনি গ্রামীণ কুটির শিল্পে কম বেশি প্রযুক্তিগত উন্নয়ন ব্যবহার করা হয়েছিল। বিশেষ করে মধ্যযুগ পর কৃষি উৎপাদনকে বৃদ্ধি করার জন্য যে প্রযুক্তিগত কৌশল ব্যবহার করা হয়েছিল তা ছিল উৎপাদনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতির উন্নয়ন, আবার তার পাশাপাশি উৎপাদিত সামগ্রী থেকে যে সমস্ত শিল্পদ্রব্য উৎপাদিত হতো সেগুলির ক্ষেত্রে প্রযুক্তিগত পরিবর্তন, অর্থাৎ প্রযুক্তিকে কাজে লাগিয়ে যেমন উৎপাদন বৃদ্ধি করা হয়েছিল, তেমনি যে সমস্ত উৎপাদিত দ্রব্য তৈরি করা হয়েছিল সেখানেও প্রযুক্তির আশ্রয় নিয়ে উৎপাদিত সামগ্রীর গুণমানগত পরিবর্তন আনা হয়েছিল। উৎকৃষ্ট মানের গুড়, চিনি এগুলি কৃষি থেকে যেমন তৈরি করা হয়েছিল, তেমনি নীল তৈরির প্রক্রিয়ায় অনেক পরিবর্তন আনা হয়েছিল। আমি সীমিত উদাহরণের মধ্য দিয়ে বিষয়টি পাঠক সমাজের কাছে তুলে ধরার চেষ্টা করছি। যেমন বাংলায় উৎকৃষ্ট মানের গুড়, চিনি এগুলি তৈরির কৌশলগত পরিবর্তন
সুলতানি যুগ পেরিয়ে মুঘল যুগে আরো বৈচিত্র্য এসেছিল। অনেক নতুন, নতুন প্রযুক্তিগত পরিবর্তন এনে এবং কৃষিকাজে জমির চরিত্র অনুযায়ী যন্ত্রপাতির ব্যবহার, নাঙলের ব্যবহার, যা চাষের ক্ষেত্রে দুর্বল নরমযুক্ত মাটিতে কাঠের নাঙল এবং দক্ষিণ ভারতের শক্ত মাটিতে লোহার ফলকযুক্ত নাঙলের ব্যবহার করা হয়েছিল এবং জোড়া বলদ, ৫ জোড়া বলদে টানা ভারী লোহার ফলকের মাধ্যমে চাষাবাদের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এর ফলে সার্বিকভাবে উৎপাদন প্রক্রিয়ায় একটা ব্যাপক ধরনের পরিবর্তন আমরা কৃষির ক্ষেত্রে লক্ষ্য করি। আবার জল তোলার ক্ষেত্রে নানান ধরনের পরিবর্তন আনা হয়েছিল, যাতে জলসেচ ব্যবস্থার অগ্রগতি আনা যায় এবং সার্বিক উৎপাদন প্রক্রিয়ায় রদবদল ঘটানো যায়। এমনকি বীজ বোনার জন্য যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছিল। সেই যন্ত্রের নাম ছিল খুরপাই, যা দিয়ে বীজ বোনা হতো। মই, খুরপাই, নিড়ানি, কাস্তে, কোদাল ইত্যাদির ব্যবহারের মধ্য দিয়ে সমগ্র মধ্যযুগ পর্বে কৃষিক্ষেত্রে একটা কৌশলগত পরিবর্তন বা প্রযুক্তিগত পরিবর্তন এনে উৎপাদনের ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখা হয়েছিল। রাষ্ট্রের রাজস্বের চাহিদা এর ফলে মেটানোর সম্ভব হয়েছিল অনেকাংশে। আবার বর্ধিত জনসংখ্যার খাদ্যের সংস্থান সম্ভবপর হয়ে উঠেছিল এই সমস্ত প্রযুক্তিগত কৌশল ব্যবহারের মধ্য দিয়ে। আবার যদি আমরা বস্ত্র উৎপাদনের ক্ষেত্রে দেখি, তুর্ক আফগান যুগে বা সুলতানি যুগ পর্বে বস্ত্র ছিল প্রধান শিল্প। এই সময় সুতি বস্ত্র, রেশম বস্ত্র এবং পশমের বস্ত্র উৎপাদিত হতো। চতুর্দশ ও পঞ্চদশ শতকে রেশম শিল্পের বিশেষ প্রচলন হয়। তসর, মুগা, খাঁচা রেশম তৈরি হতো। এই সময়ও কিন্তু চীনা রেশমের প্রচলন ভারতবর্ষে তেমন ভাবে ছিল না এবং সুলতানি যুগ পর্বে এসে কিন্তু পূর্ববর্তী সময় পর্ব থেকে, বিশেষ করে আর্লি মিডেভেল ফেজ পর্ব থেকে আদি মধ্য যুগে পর্ব থেকে পরিবর্তন এসেছিল। সুতো কাটার ক্ষেত্রে বেশ কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। আগে হাত দিয়ে ছোট টাকু সাহায্যে সুতো কাটা হতো। এতে পরিশ্রম যেমন বেশি হতো, তেমনি উৎপাদনও অনেক কম হতো। কিন্তু সুলতানি যুগে টাকুর পরিবর্তে চরকা দ্বারা সুতো কাটা হতো। আসলে তুর্কিদের সঙ্গে সঙ্গে চরকা ভারতে এসেছিল। সমসাময়িক ইতিহাসবিদ ইসামির বর্ণনা থেকেও এই চরকার বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা করা যায়। এছাড়াও ধুনুরি তার যন্ত্রে ধনুকের মতো যন্ত্রের সাহায্যে তুলাকে ধুনত। অর্থাৎ
তুলার বিভিন্ন অংশকে ছাড়াতে অতি অল্প সময়ের মধ্যে সক্ষম হতো এবং নতুন যন্ত্রে ব্যবহারের মধ্য দিয়ে, যেমন বস্ত্র তৈরির ক্ষেত্রে, রঙ্গন শিল্পে, উৎপাদনের ক্ষেত্রে, সুতো কাটার ক্ষেত্রে এবং নিত্য নতুন ধরনের বস্ত্র তৈরির ক্ষেত্রে প্রযুক্তিকে ব্যবহার করা হয়েছিল। আবার সামরিক ক্ষেত্রে যদি আমরা প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করি, তাহলে দেখতে পাব সুলতানি যুগপর্বে অবশ্যই সুলতানি শাসকরা তলোয়ারের উপর ভিত্তি করে তাদের শাসন কার্য প্রতিষ্ঠা করেছিল, তবে তাদের কৌশল প্রাচীন কাল থেকে বয়ে আসা সামরিক অস্ত্রশস্ত্রের থেকে অনেক উন্নত ছিল। বড় বড় তলোয়ার, বল্লম এগুলির ব্যবহার হয়েছিল। অশ্বারোহী বাহিনী এই সময় ব্যবহৃত হতো এবং পদাতিক অশ্বারোহী বাহিনীর মধ্যে দিয়ে তুর্কিরা নিত্য নতুন অঞ্চল দখল করতেন এবং সুলতানি সাম্রাজ্যের পরিধিকে বৃদ্ধি করতেন। আবার 1526 পর্বে মুঘল বাবর তার ভাগ্য অন্বেষণের কাজে ভারতবর্ষে পানিপথের যুদ্ধে কামান, গোলাবারুদ এবং বন্দুকের ব্যবহার করেছিলেন। এমনকি সেনাবাহিনী ঘোড়া তাকে চিহ্নিতকরণের ক্ষেত্রেও শের শাহের পর্ব থেকে আকবরের পর্বে এসে নতুন নতুন পদ্ধতি বা কৌশল প্রয়োগ করা হয়েছিল। গোলাবারুদের ব্যবহার সার্বিকভাবে সামরিক ক্ষেত্রে মুঘল যুগ পর্বে এসে পূর্ববর্তী সময় থেকে কৌশলগত একটা বিভেদ তৈরি করেছিল। আবার সুলতানি যুগ পর্বে আমরা জাহাজ নির্মাণ এর ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করি। বাংলার ক্ষেত্রে এক ধরনের জাহাজ নির্মাণ হতো গম্ভীরা কাঠ দিয়ে, আবার জাঙ্ক নৌকা বা জাহাজ, ধাও জাহাজ আরো ভারী এবং বৃহৎ জাহাজ নির্মাণ হয়েছিল। তবে সুলতানি শাসকরা সামুদ্রিক বাণিজ্য সম্পর্কে পূর্ণ সচেতন ছিলেন না বা সামুদ্রিক ক্ষেত্রে
তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেননি। পরবর্তীকালে আকবরের সময় থেকে মুঘল শাসকরা সামুদ্রিক পৃষ্ঠকেও সুরক্ষিত করার জন্যে জাহাজ নির্মাণ, দুর্গ নির্মাণ এর কৌশলগত পরিবর্তন আনার চেষ্টা করেছিলেন। ছাপাখানার ক্ষেত্রেও এই ধরনের প্রযুক্তিগত কিছু কৌশলের পরিবর্তন আমরা ক্রমে লক্ষ্য করি। লেখার ক্ষেত্রে অনেক ধরনের পরিবর্তন আনা হয়। চিত্র অঙ্কন শৈলীতেও অনেক ধরনের পরিবর্তন সুলতানি যুগ পর্ব থেকে মোঘল যুগ পর্বে আমরা পরিবর্তনের ধারাবাহিকতা লক্ষ্য করি। প্রকৃতপক্ষে প্রযুক্তি কৌশলকে আঁকড়ে ধরে মধ্যযুগ পর্বে ভারতবর্ষে উৎপাদন ক্ষেত্র, তা কৃষি উৎপাদন হোক, কারুশিল্প উৎপাদন হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, একটা পরিবর্তনের ধারাবাহিকতা সভ্যতার সূচনা লগ্ন থেকে যতই সভ্যতার বয়োবৃদ্ধি বা বয়সের বৃদ্ধি ঘটে, যে ধারাবাহিকতা আমরা সভ্যতার সূচনা লগ্ন থেকে লক্ষ্য করে এসেছি, সেই ধারাবাহিকতা মধ্যযুগ পর্বে স্পষ্টত লক্ষ্য করা যায়। এবং এর ফলে সামাজিক ক্ষেত্রে অনেক ধরনের পরিবর্তনশীলতা আমরা লক্ষ্য করি। বিশেষ করে সমাজে ধনী এবং দরিদ্র স্পষ্টত একটা বিভাজন লক্ষ্য করা যায়, যেটা পূর্বেও ছিল। তবে সেই বিভাজনের ধারাবাহিকতা, তাদের জীবনযাত্রাগত পরিবর্তন, রাষ্ট্রে তাদের অবস্থান ইত্যাদি ক্ষেত্রে সেই পরিবর্তনের প্রভাব আরো স্পষ্ট থেকে স্পষ্টতর হয়। সামাজিক পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা আরো দেখতে পাই কৃষক, শিল্প উৎপাদনকারী শিল্পী এবং শ্রমিক শ্রেণীর উদ্ভব যেমন হয়, তেমনি পাশাপাশি মালিক শ্রেণীর বিকাশ ঘটে, পুঁজিপতি প্রবণতা তৈরি হতে থাকে। সমাজে ধনী দরিদ্রের বিভাজনটা আরো স্পষ্ট হতে থাকে এবং ক্রমে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মধ্যযুগ পর্বে পরিবর্তন আসতে শুরু। তবে আমি বলবো সুলতানি যুগ যে সমসাময়িক বিশ্বের অন্যান্য সভ্যতা বা সমাজ থেকে প্রযুক্তিগত কৌশলে খুব বেশি পিছিয়ে ছিল বা উৎপাদন প্রক্রিয়ায় তার দুর্বলতা প্রকাশ করেছিল, তা কিন্তু নয়। মালাক্কা, এডেন ইত্যাদি জায়গা থেকে দেখলে ভারতের সমৃদ্ধ
ব্যবসা বাণিজ্যের চিত্র প্রকাশ পেত এবং সেই চিত্রের প্রবণতা স্বরূপ আমরা স্পষ্টই গ্রাম সমাজ এবং শহর বা নগর কেন্দ্রিক জীবনযাত্রার মধ্যে প্রতিফলন লক্ষ্য করি এবং এই সময় পর প্রযুক্তির ব্যবহারের ফলে যে উন্নয়নের ধারাবাহিকতা শুরু হয়েছিল তার ফলে আমরা দেখব পরবর্তী ইউনিট আলোচনা প্রসঙ্গে সুলতানি যুগে অনেক শহর এবং মুঘল যুগ পর্বেও অনেকগুলি শহর বা নগরের বিকাশ ঘটছে এবং তার ফলে সার্বিকভাবে মানুষের জীবনযাত্রার যেমন পরিবর্তন হচ্ছে, সামাজিক পরিবর্তনের ধারাটাও অক্ষুণ্ণ থাকছে। পাঠক সমাজ অবগত থাকবেন এই সময় সামাজিক ক্ষেত্রে জাতি বৈষম্য, ধনী দরিদ্রের বিভেদ, অস্পৃশ্যতা, পুরুষতান্ত্রিক মনোভাবের বিকাশ, নারী দুরবস্থা, মধ্যযুগ পর্বে প্রযুক্তির ব্যবহার হওয়া সত্ত্বেও বা সামাজিক রক্ষণশীলতা, উৎপাদন এবং প্রযুক্তির ব্যবহার হওয়া সত্ত্বেও বজায় ছিল। শুধু গ্রাম জীবন নয়, শহরের জীবনকেও এই ধরনের প্রবণতা যথেষ্টই ছিল। ফলে সামাজিক স্তরে যে পরিবর্তন, সেই পরিবর্তনটা ছিল ধনী দরিদ্রের ব্যবধানের পরিবর্তন। কিছু মানুষ ব্যবসা বাণিজ্য উৎপাদনকে কাজে লাগিয়ে মুনাফার পাহাড় তৈরি করেছিল এবং কিছু মানুষ শোষিত হয়েছিল, যে প্রক্রিয়া বর্তমান সমাজ ব্যবস্থাতেও কার্যকরী রয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা মধ্যযুগ পর্বের ইতিহাসে লক্ষ্য করি। তবে যুদ্ধ কৌশলে পরিবর্তন এসেছিল, সেনাবাহিনীর গঠনের ক্ষেত্রে প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছিল, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষি সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছিল, অন্যান্য শিল্প সামগ্রী, বস্ত্র শিল্প, জাহাজ নির্মাণ, চর্মশিল্প, ধাতু শিল্প, সব ক্ষেত্রে লক্ষ্য করা গেছিল। ধাতু শিল্পের ক্ষেত্রে এই তার প্রযুক্তিগত কৌশল এতটাই বৃদ্ধি পেয়েছিল যে ভারতীয় ধাতু শিল্পীরা লোহা, তামা, সোনা, রূপা, দস্তা, ব্রোঞ্জ প্রভৃতি কাজে দক্ষতা দেখিয়েছিল এবং চর্মশিল্পের ক্ষেত্রে তরবারির খাপ, বইয়ের মলাট, জুতো, চামড়া দিয়ে ঘোড়ার লাগাম, জিন ইত্যাদি ক্ষেত্রে লক্ষ্য করা গেছিল। এমনকি কাগজ শিল্প বা পেপার ইন্ডাস্ট্রিতেও আমরা পরিবর্তনের
ধারা লক্ষ্য করেছিলাম। চিনি শিল্পের ক্ষেত্রেও আমি ইতিমধ্যেই বলেছি যে গুড় উৎপাদন বা চিনির বিভিন্ন ধরন তৈরি করার দক্ষতা মধ্যযুগ পর্বে ক্রমাগত উন্নত হয়েছিল। তার সামাজিক জীবনকে অনেকাংশে প্রভাবিত করেছিল এবং ভারতীয় রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে একটা নতুন দিক তৈরি করেছিল। সব মিলিয়ে মধ্যযুগ পর্বে টেকনোলজি বা প্রযুক্তির ব্যবহারের ধারাবাহিকতা বজায় ছিল। এটা আমাদের মেনে নিতেই হয়। আমার পরবর্তী আলোচনা সুলতানি যুগে শহর। সুপ্রাচীনকাল থেকে ভারতে শহর বা নগরের বিকাশ এর ধারাবাহিকতা আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে হরপ্পা সভ্যতার সময় ভারতের প্রথম পর্বের নগরায়ন অসংখ্য শহরকে কেন্দ্র এর বিকাশ হরপ্পা, মহেঞ্জোদারো, রূপা, ধোলাভিরা, কালীবঙ্গান, লোথাল এর বিকাশ আমরা যেমন লক্ষ্য করেছি, আবার আদি মধ্যযুগে পর্বে ঐতিহাসিক ব্রজদুলাল চট্টোপাধ্যায়ের মতে তৃতীয় পর্বের নগরায়ন হয়েছিল। আর খ্রিস্টীয় পূর্ব ষষ্ঠ শতাব্দীর পর থেকে ৩০০ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষের দ্বিতীয় পর্বের নগরায়নের ধারাবাহিকতা লক্ষ্য করা গেছিল। এই সময় ষোড়শ মহাজনপদ মগধকে কেন্দ্র করে একটা সর্বভারতীয় সাম্রাজ্য গড়ে উঠেছিল। এছাড়াও পাটলিপুত্র শহর এর বিকাশ নজর কাড়ে। যে নগরায়নের ধারাবাহিকতা প্রাচীনকাল থেকে বয়ে আসছিল, তা সুলতানি যুগেও কার্যত অক্ষুণ্ণ ছিল। দিল্লির সুলতানরা তাদের ব্যক্তিগত ভালো লাগা এবং প্রয়োজনের তাগিদে অসংখ্য শহর বা নগরে তৈরির কাজে নিজেদেরকে মনোনিবেশ করিয়েছিল। অনেকে বলবেন যে আর্লি মিডাইভেল পিরিয়ডে নগরায়নের ধারাবাহিকতায় একটা ছেদ পড়েছিল, কিন্তু ভাঙা করার খেলা ইতিহাসে আমরা বারংবার লক্ষ্য করেছি। কোনো একটি শহর তার গুরুত্ব হারায়, আবার বিপরীত ক্রমে অন্য একটি শহর কখনো মন্দিরকে কেন্দ্র করে, কখনো যোগাযোগ ব্যবস্থার কেন্দ্র হিসেবে, কখনো প্রশাসনিক কেন্দ্র হিসেবে, কখনো ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে, কখনো নূতন রাজধানী হিসেবে, কখনো প্রাদেশিক শহর হিসেবে, স্থাপত্য ভাস্কর্যের কেন্দ্র হিসেবে, কখনো বন্দর হিসেবে নতুন নতুন শহরে
গড়ে ওঠাটা কোনো অস্বাভাবিক বিষয় ছিল না এবং সুলতানি যুগে বা মুঘল যুগপর্বেও সেই ব্যবস্থাই কার্যত চলেছিল। আমরা সুলতানি যুগপর্বে দিল্লির কর্মকাণ্ড লক্ষ্য করি এবং দিল্লি হয়ে উঠেছিল সমগ্র সুলতানি যুগের প্রাণকেন্দ্র এবং ত্রয়োদশ চতুর্দশ শতক পর্বে ভারতবর্ষে যে সমস্ত নগরগুলো তৈরি হয়েছিল তার মধ্যে সবচেয়ে বিকাশশীল উন্নত একটি শহর ছিল দিল্লি। দিল্লি সমসাময়িক বিশ্বের কাছে যথেষ্ট নজর কাড়া ছিল। দিল্লি নগরের সমৃদ্ধি প্রসঙ্গে সমসাময়িক ইবন বতুতা লিখেছেন, ইসলামিক দুনিয়ার পূর্ব প্রান্তের সবচেয়ে চালু এবং এই সময় আমোদ প্রমোদ থেকে শুরু করে শিল্প উৎপাদনের কেন্দ্র থেকে শুরু করে স্থাপত্য ভাস্কর্য এবং সম্রাট গুণীজনদের অবস্থানের কেন্দ্র হিসেবে দিল্লি শহর যথেষ্ট বিকাশ লাভ করেছিল। এমনকি দিল্লির ঐতিহ্যকে রক্ষার স্বার্থে দিল্লিতে সুলতান আলাউদ্দিন খলজির প্রধান সেনাবাহিনী থাকার সুবাদে সেখানে আজকের দিনের মতো রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছিল, যা শুধু সেনাবাহিনী নয়, ইতিহাসবিদরা দাবি করেন দিল্লির সাধারণ মানুষও এর ফলে উপকৃত হয়েছিল। এই সময় কুতুব মিনার নির্মিত হয়েছিল এবং দিল্লি কেন্দ্রিক তুগলকাবাদ, ফিরোজাবাদ, জাহানাবাদ, ফতেহাবাদ, জৌনপুর, মুবারকবাদ, ফিরোজপুর ইত্যাদি শহরে আমরা অস্তিত্ব লক্ষ্য করি। ফিরোজ শাহের বিশেষ উদ্যোগ উৎসাহ ছিল শহর বা নগর তৈরির ক্ষেত্রে। তিনি হিসার, ফিরোজাবাদ, ফতেহাবাদ, ফিরোজপুর, জৈনপুর ইত্যাদি নগর তৈরি করেছিলেন। আবার মুইজউদ্দিন মুবারক শাহ মুবারকপুর তৈরি করেছিলেন। আবার মুঘল সম্রাট হুমায়ুন দিনী পনাহ শহর নদীর ধারে নির্মাণ করেছিলেন। এবং দিল্লির পরিবর্তিত নগর হিসেবে আগ্রা নগরীরও এই সময় থেকে এক বিশেষ পরিচিতি লক্ষ্য করি। আবার মুহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে তার রাজধানী দৌলতাবাদ স্থানান্তরিত করেন, অর্থাৎ দৌলতাবাদ একটা নতুন শহর হিসেবে আত্মপ্রকাশ করে। এইভাবে যেমন আমরা সুলতানি যুগ পর্বে শহর বা নগরের বিকাশ লক্ষ্য করি, তার ফলে সার্বিকভাবে জীবনযাত্রার একটা ব্যাপক রদবদল বা পরিবর্তন আমরা
দেখতে পাই। আবার নগরী জীবনযাত্রা সম্পূর্ণভাবে কিন্তু গ্রামীণ উৎপাদন, বিশেষ করে কৃষি উৎপাদন বা গ্রামীণ যোগানের উপর অনেকাংশে নির্ভর ছিল। শহরে যা উৎপাদিত হতো তা হচ্ছে শিল্প সামগ্রী, যেগুলি গ্রামের হাটে বা বাজারে এবং শহরের জৌলুস সুলতানি যুগপর্বেও আমরা লক্ষ্য করি, এবং সেই ধারাবাহিকতা পরবর্তীকালে চলতে থাকে। তবে সুলতানি যুগে দিল্লি শহরের জনসংখ্যা কত ছিল সে সংক্রান্ত সঠিক তথ্য পাওয়া যায় না। এই সময় শুধুমাত্র দিল্লি নয়, বিভিন্ন বাগনালা, আহমদনগর, এই সমস্ত আমরা উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে লক্ষ্য করি। গুজরাটের সুলতান মোহাম্মদ বেগারা চম্পানির শহরকে বড় করেছিলেন। খাম্বাস শহরের কথাও বলতে পারি, যা মার্কো পোলো তার রচনায় এই খাম্বাস শহরের কথা উল্লেখ করেছিলেন। 1290 পর্বে খলজিদের আক্রমণের আগে এই খাম্বাস একটা বড় শিল্প কেন্দ্র হিসেবে জায়গা করে নিয়েছিল বলে মার্কো পোলো তার লেখায় উল্লেখ করেছেন। আবার সুলতানি যুগে দক্ষিণ ভারতে বিজাপুর, বিজয়নগর, বাহমনি এবং বাংলার বেশ কিছু শহর এর অস্তিত্ব আমরা যেমন লক্ষ্য করি, তেমনি 1542 খ্রিস্টাব্দে সেন্ট জেভিয়ার গোয়া শহরের প্রশংসা করছেন। গুলবর্গা, বিদর, আবার বাংলার ক্ষেত্রে সুলতানি যুগে যে নগরায়নের ধারাবাহিকতা চলেছিল তাতে রামাবতী, বিজয়পুরা, নদিয়া, গৌড়, পান্ডুয়া, ত্রিবেণী, নবদ্বীপ, শান্তিপুর, সোনারগাঁও, চট্টগ্রাম ইত্যাদি শহর বা নগরের চিত্র লক্ষ্য করা যায়। আসুন এই সমস্ত শহর বা নগর এর বিকাশের ধারা কেবলমাত্র সুলতানি যুগেই ছিল না, মুঘল যুগের পর্বে আমরা শহর বা নগরে বিকাশ লক্ষ্য করি যথেষ্ট পরিমাণে। এবং মুঘল সম্রাটরা এক একজন বিশেষ কিছু নগরকে বিশেষভাবে সজ্জিত করেছিলেন। এই সময় যে সমস্ত শহরগুলি বিশেষভাবে সজ্জিত হয়েছিল মুঘল সম্রাটদের পৃষ্ঠপোষকতায়, তা হচ্ছে ফতেপুর সিক্রি আকবরের দ্বারা, শাহজাহানাবাদ সম্রাট শাহজাহানের দ্বারা, লাহোর সজ্জিত হয়েছিল জাহাঙ্গীরের দ্বারা, ফরিদাবাদ, বিজয়নগর, বিজাপুর, হায়দ্রাবাদ, আমেদাবাদ ইত্যাদি শহর যেমন বিকশিত হয়েছিল, তেমনি প্রাদেশিক সুবা বা প্রদেশের রাজধানী হিসেবে ঢাকা, রাজমহল, মুর্শিদাবাদ, বিহার শরীফ, পাটনা
আজিমাবাদ, বুরহানপুর, ফৈজাবাদ, লখনৌ প্রশাসনিক কেন্দ্র হিসেবে যথেষ্টভাবে আত্মপরিচিতি অর্জন করেছিল। আবার বন্দর শহর হিসেবে ব্রোচ, কাম্বে, সুরাট, গোয়া, মছলিপত্তনম, বালেশ্বর, সাতগাঁও, হুগলি, চট্টগ্রাম, কলকাতা শিল্প উৎপাদন ও অভ্যন্তরীণ বাণিজ্য কেন্দ্র হিসেবে যে সমস্ত শহর বিশেষ পরিচিতি অর্জন করেছিল মুঘল যুগ পর্বে, আমেদাবাদ, বরোদা, লাহোর, মুলতান, আগ্রা, বারাণসী, পাটনা, লখনৌ। আবার মন্দির শহর হিসেবে নাসিক, মুলতান, এলাহাবাদ, বারাণসী, মথুরা, পুরী, আজমির, মাদুরা, তিরুপতি, শ্রীরঙ্গম, শ্রীপর্বত এইভাবে সজ্জিত হয়েছিল। সমসাময়িক নিজামুদ্দিনের হিসাব অনুযায়ী আকবরের শাসনকালের শেষ দিকে কসবা বা ছোট শহরের সংখ্যায় দাঁড়িয়েছিল ৩,২০০। অনেক গ্রাম শহরে রূপান্তরিত হয়েছিল। দুর্গ শহর, সামরিক কেন্দ্র, ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ইত্যাদি ক্ষেত্র হিসেবে শহর সজ্জিত হয়েছিল। এবং শহর বা নগরায়নের ধারাবাহিকতা ভারতবর্ষের ইতিহাসে মুঘল যুগ পর্বেও আমরা লক্ষ্য করি। এবং স্থাপত্য ভাস্কর্যে বিকাশ এই সমস্ত শহরগুলিতে যেমন লক্ষ্য করা যায়, প্রশাসনিক কর্মতৎপরতা যেমন লক্ষ্য করা যায়, ব্যবসা বাণিজ্যিক কর্মচঞ্চলতা যেমন লক্ষ্য করা যায়, সব ক্ষেত্রে শহরগুলি হয়ে উঠেছিল মধ্যযুগে ভারতবর্ষে এক বিশেষ পরিচিতি। তবে শহুরে জীবনযাত্রায় পুঁজিবাদী কর্মতৎপরতা স্পষ্টতই ধনী দরিদ্রের বিভাজনকে সামনে এনেছিল। জীবনযাত্রা অনেক উন্নত ছিল গ্রামীণ জীবন অপেক্ষা। অর্থের বিনিময়ে সমস্ত কিছু পাওয়া যেত এবং নগরায়নের ধারাবাহিকতা মুঘল যুগ পর্বে বা মধ্যযুগ পর্বে আমরা কিন্তু লক্ষ্য করি। আসলে ইউরোপীয়রা বিভিন্ন সময় অভিযোগ করে এসেছেন যে মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে সম্পূর্ণই অন্ধকারচ্ছন্ন এবং তাদের হাত ধরে শহর, নগর, সাংস্কৃতিক কর্মতৎপরতা সব বৃদ্ধি পেয়েছিল এবং সেখানে পুঁজিবাদী তৎপরতা কার্যত অনুপস্থিত ছিল। কিন্তু এই ধরনের অভিযোগ বিশেষ করে ব্রিটিশ প্রশাসকরা তুলে ধরেছিলেন তাদের শাসনকে বৈধতা দেওয়ার জন্য।
মধ্যযুগ পর্বে প্রযুক্তিকে সামনে রেখে যে বিকাশ চালু ছিল তা শহর নগর বৃদ্ধির বা বিকাশের মধ্যে প্রমাণ খুঁজে পাওয়া যায়। আমি আমার আলোচনা আজকের মতো এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।